আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এডু পরিবার আপনাদের নিয়ে আরো একটা লাইভ সেশন অ্যারেঞ্জ করে ফেলেছে। লাইভ সেশনটায় আজকে আমরা শিখব গত ক্লাসের না শেখা বিষয়গুলো। গত ক্লাসে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার কারণে আমাদের একটু প্রবলেম হয়ে গিয়েছিল, যার কারণে ভয়েস যেটা আমরা শুরু করেছিলাম সেটা আমরা শেষ করতে পারি নাই। তো আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য, এবং আশা করছি আজকের ক্লাসে আমরা গতদিন যা শিখেছিলাম তার থেকেও আরো বেশি, অনেক বেশি কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই দ্রুত দ্রুত জয়েন করে ফেলুন। আর প্লিজ কমেন্ট করে আমাকে জানান যে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। কোনো প্রবলেম হলে সেটাও জানাতে পারেন, কোনো ইস্যু থাকলে সেটাও জানাতে পারেন। ক্লিয়ারলি না শুনতে পাচ্ছেন বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, এরকম কোনো ইস্যু থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন। কে কোথা থেকে দেখছেন আমাকে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো এডি পরিবার সন্তানের ভবিষ্যতের আজীবনের সঙ্গেই এই মতবাদে বিশ্বাস করে এবং এই মতবাদ থেকে নিরলস প্রচেষ্টা করছে, কাজ করে যাচ্ছে। আপনারা এডু পরিবারের যদি যেই ইয়েটা রয়েছে একটু থিসিস করলে দেখা যাবে যে এডু পরিবার যখন থেকে তাদের যাত্রা শুরু করেছে খুবই নামমাত্র একটা মূল্যে। শিক্ষাটা আসলে কি, শিক্ষাটা কিন্তু কোনো ধরনের কোনো ব্যবসা না, তাই না? এটা হওয়া উচিত কি সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে, সবার জন্য কি একটা নামমাত্র মূল্যে এটা হওয়া উচিত। যেখানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, যেহেতু এটা আমাদের একটা কি বেসিক নিড। তো এই নিডটা আসলে কি আপনি ঘরে বসে একেবারে ভালোভাবে যাতে এটা করতে পারেন। দেখা যাচ্ছে কি এমন একটা টপিক, দেখা যাচ্ছে যে আপনার ইংরেজির এমন একটা বিষয় রয়েছে যে বিষয়টাতে আপনার একটুখানি প্রবলেম, ওইটার জন্য এমন সবাই যে টিচারের কাছে অ্যাফোর্ড করতে পারে বা টিচার ব্যতীত কোচিংয়ে যেতে পারে এটা কিন্তু না। এমন অনেক স্টুডেন্টসই, যেহেতু বাংলাদেশ কি আমাদের যেহেতু একটা উন্নয়নশীল দেশ, তো এই দেশের ম্যাক্সিমাম আমরা সবাই কি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। তো এই ধারা থেকেই কি এডু পরিবার সবসময় চিন্তা করেছে যাদের যারা আসলে কি শিখতে চায় এবং তাদের কাছে আমাদের যেই ইয়েটা রয়েছে, পড়ানোটা রয়েছে বা বোঝানোটা রয়েছে, যেহেতু তারা শিখতে চাচ্ছে তো আমাদের শেখানোটা কি দায়িত্ব। বিষয়টা এমনই না যে আপনি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হলে তখনই আমি আপনাকে শেখাবো, আদারওয়াইজ আমি শেখাবো না, বিষয়টা কিন্তু এমন না। আমরা লাইভ সেশন নিচ্ছি এই কারণে, শুধুমাত্র আমি না, আমি সহ এডু পরিবারের যত ইনস্ট্রাক্টর রয়েছে, যতগুলা ক্লাস যাচ্ছে, তার কারণ কি সম্পূর্ণ বিনামূল্যে যাতে আপনি সেম জিনিসটাই পড়তে পারেন, জানতে পারেন, দেখতে পারেন। এটা যেহেতু বাউন্ডারি, এই যে লিমিটেশন আমরা রেখে দিয়েছি, আমরা যে এডুকেশনের ভেতরে বা শিক্ষার ভেতরে শেখা এবং শেখানোর যে প্রসেসটা রয়েছে এর ভেতরে যে বাউন্ডারিটা সেট করে রেখেছি, এই বাউন্ডারিটা কি হয়ে যায় একেবারেই যাতে সবাই শিখতে পারে, অ্যাটলিস্ট কে জানতে চাইছে এটাতে যাতে তাদের কোনো প্রবলেম না হয়। তো এই মতবাদ থেকেই এডু পরিবারের যাত্রা শুরু হয় এবং এখনো পর্যন্ত আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় আমরা আগাচ্ছি, খুব ধীরে ধীরে ছোট ছোট স্টেপ নিয়ে আগাচ্ছি। আশা করছি এর পরবর্তীতে বড় বড় স্টেপ নিয়ে দৌড়াইতে দৌড়াইতে ইনশাল্লাহ পার হয়ে যাব। এবং শুরু থেকেই যারা এডু পরিবারের সাথে রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করছি আমাদের যে পরিবারটা, এডুকেশনাল বেসড যে পরিবারটা, সেটা প্রথমত যতটুকু ছিল এখন অনেক বড় একটা পরিবার হয়েছে। আশা করছি আমাদের পরিবারটা আরো 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 বড় হবে। তো আসুন ক্লাস শুরুর পূর্বে আমি একটুখানি আমার পরিচয় সম্পর্কে বলে দিই। যদিও আপনারা বেশ কিছু রয়েছেন যারা আমাকে চেনেন, আমার স্টুডেন্টস যারা রয়েছেন রেগুলার ব্যাচে ক্লাস করেন তারা অবশ্যই আমাকে চেনেন। তারপরেও এমন একজন হতে পারে যে বাংলাদেশের যে কোনো একটা প্রান্ত থেকে, যেহেতু ফেসবুক লাইভে আমরা এখন বর্তমানে রেগুলার আসছি, তো এমন একজন স্টুডেন্ট রয়েছে, সে দেখতেই পারে যে এর আগে আমার কখনো ক্লাস করেননি। তার জন্য শুধুমাত্র আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাতেই এডু পরিবার এই নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে এবং
আপনি যাতে আমাদেরকে চিনতে পারেন, জানতে পারেন সেটার জন্যই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তো আমি রেহেনা এডু পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি ইংরেজি লিটারেচারে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। আপাতত আপনাদের এডু পরিবারে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছি। তো এই ছিল আমার নাম এবং ধাম। আশা করছি আমার সাথে পরিচিত হতে পেরে আপনাদের ভালো লেগেছে। বেশ কিছু কমেন্ট চলে এসেছে, এই সুযোগে একটু একটু কমেন্ট পড়ার চেষ্টা করছি। দেখছি কমেন্ট এসেছে, আউসাফ কমেন্ট করেছে হ্যালো ম্যাম আসসালামু আলাইকুম। তারপরে ইশরাত জাহান কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ম্যাম। আউসাফ জানিয়েছেন হোয়াটসঅ্যাপ। তারপরে হচ্ছে ফজলে ফজলে বাড়ি জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। তাহেরা, আচ্ছা আপনি আমার তাহেরা বলছেন, ঠিক আছে। আচ্ছা আউসাফ বলেছেন আপনি কি HW পাইছেন? হ্যাঁ আউসাফ, আপনি আমাকে মেইল করেছিলেন, আমি পেয়েছি। তারপরে হচ্ছে কমেন্ট করেছেন ফারজানা ইয়াসমিন ম্যাডাম, এই ক্লাসটি নেক্সট এ করতে পারবে? এই ক্লাসটি নেক্সট এ করতে পারবে। আচ্ছা তারপরে হচ্ছে রাজকন্যা জানিয়েছেন আসসালামু আলাইকুম মিস, এবং স্নেহা জানিয়েছেন ম্যাম কেমন আছে? ম্যাম ভালো আছে। আপনার ম্যাম সব সময় ভালো থাকে, ভালো থাকার চেষ্টা করে, ভালো থাকার যেহেতু সে চেষ্টা করে তো সে সবসময় আল্লাহর রহমতে ভালোই থাকে। তারপরে কমেন্ট করেছেন জুলি আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে আফরোজা আসসালামু আলাইকুম ম্যাম। রাজকন্যা কেমন আছেন? আর হচ্ছে বিধান রাজ বলেছেন ম্যাম আমাদের স্কলারশিপ এক্সামের জন্য আপনারা কি কোনো ব্যাচ করবেন না? আর হচ্ছে জুলি জানিয়েছেন হচ্ছে কেমন আছেন ম্যাম। ইশরাত জাহান জানিয়েছেন মিস ইউটিউবে কিভাবে দেখব। আর হচ্ছে আফরোজা জানিয়েছেন ইনশাল্লাহ। রাজকন্যা জানিয়েছেন ম্যাম আমি আপনাকে চিনি। রাজকন্যা আপনি আমাকে চেনেন, এটা জেনে আমার খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক দোয়া। আপনি যেহেতু রাজকন্যা হয়ে আছেন আজীবন যেন বাবার রাজকন্যা হয়েই থাকেন সেই দোয়া রইল। আমি জানি প্রত্যেকটা মেয়েই তার বাবার রাজকন্যা, আপনি যেহেতু স্পেশালি রাজকন্যা আরো বেশি ভালোভাবে আজীবন বাবার রাজকন্যা হয়ে থাকেন সেটাই আমি চাই। আচ্ছা তারপরে হচ্ছে আউসাফ বেশ কিছু কমেন্ট করেছেন। হচ্ছে আউসাফ লিখছে ম্যাম আমাকে চিনছেন না। আউসাফ আপনি যে আমার রেগুলার ব্যাচের স্টুডেন্ট, আর বিশেষ করে আপনি যে আমার ক্লাস 6-এ ব্যাচে যেই স্টুডেন্টগুলো রয়েছে তাদের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট, এটা তো আমার মনেই পড়ছে না কিছুতে। কিভাবে যে মনে করা যায় আমি তো মনে করতে পারছি না, একটু হেল্প করতে পারেন আপনার পরিচয়টা দিয়ে? আচ্ছা রবিউল জানিয়েছেন কেমন আছেন। স্নেহা জানিয়েছেন ম্যাম আপনাকে অনেক সুন্দর লাগছে। ওকে। আর ইশরাত লিখেছেন ম্যাম আমি ফাতিহা নূর। তারপরে হচ্ছে তাহিয়া জানিয়েছেন ম্যাম আজকে আপনার একটু ভয়েস এর ইন্ট্রোগেশনটা বুঝিয়ে দিন প্লিজ। আউসাফ জানিয়েছেন ম্যাম অলওয়েজ বিউটিফুল। ধন্যবাদ ম্যাম জানিয়েছেন রাজ। থ্যাংক ইউ সো মাচ। তো এইটা ছিল হচ্ছে কি বলা চলে আমাদের শুরুর দিককার কিছু কথাবার্তা। আসুন আমরা ভয়েসটা কি সেটা সম্পর্কে একটু কুইক রিক্যাপ করি, যদিও ভয়েস নিয়ে। আচ্ছা আফরোজা জানিয়েছেন আদিবা আজকে আমার সব রেগুলার ব্যাচের স্টুডেন্ট আমার সাথে অ্যাভেলেবেল রয়েছে। বাচ্চারা আপনারা ক্লাসে যান নাই? মানে আজকে আপনাদের স্কুল কি দ্রুত ছুটি হয়ে গেছে বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে, আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে। আসলেই খুবই বাজেভাবে এত মানে কিছুদিন আগে এত জঘন্যভাবে গরম পড়ছিল, আর আজকে ইভেন কালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তো এই ছিল হচ্ছে আমরা একটু ক্লাসটাকে কি করি আগিয়ে নিয়ে যাই। আমরা যদি ভয়েসটা একটু পড়ে দেখি, আমরা গতদিন ভয়েস সম্পর্কে একটু জেনেছিলাম, তারপরেও আর একটা কুইক রিক্যাপ করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? ভয়েস রেফার্স টু দ্য ফর্ম অফ ভার্ব। মানে কি ভয়েস সবসময় ভার্বের ফর্মকে আমাদেরকে কি করবে? ইন্ডিকেট করবে। এখন কথা হচ্ছে কি ভয়েসের যে ভার্বের ফর্মটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটা ক্ষেত্র হতে পারে কি কর্তা নিজে সক্রিয় থেকে নিজে ওই কাজটা করছে, আর একটা কি কর্তা নিজে কাজটা করছে না, কর্তার উপরে অবজেক্টের মানে সাবজেক্টের যে কাজটা রয়েছে সেটা অবজেক্টের কাজটা কর্তার উপরে এসে পতিত হচ্ছে। এরকম
যে ইয়েটা রয়েছে সেটা আপনাকে কি করবে, ইন্ডিকেট করবে। তাহলে কি আমরা কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স পারফর্ম দ্য অ্যাকশন, মানে কি এটা হচ্ছে কি পারফর্ম দ্য অ্যাকশন মানে কি কর্তা সক্রিয় থেকে নিজেই ওই কাজটা কমপ্লিট করছে, অথবা রিসিভস দ্য অ্যাকশন, অথবা সে নিজে সক্রিয় না থেকে কি করছে, নিষ্ক্রিয় থেকে সে কি করছে, কাজটা রিসিভ করছে। কার কাজ রিসিভ করছে? অফকোর্স অবজেক্টের, রাইট? আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের ভয়েস কি, বা যদি আমরা ভয়েসের একেবারেই মানে আক্ষরিক অর্থে মিনিংটা বলার চেষ্টা করি তাহলে কি হবে, যে হচ্ছে বাচ্চটা কি, ভয়েসের হচ্ছে ওয়ার্ড মিনিং করলে কি দেখা যায়, বাচ্চ না? আচ্ছা, যে ম্যাম আমি অষ্টম শ্রেণী, রাজকন্যা বলেছেন। নো ম্যাম আমাদের 12টায় শেষ। ও আচ্ছা, আপনাদের স্কুল 12টায় শেষ। আচ্ছা, আগে আগে ক্লাস কি দেখতে পাবো? হ্যাঁ অবশ্যই, আপনি হচ্ছে ফেসবুকটা একটু স্ক্রল করে দেখুন, পূর্বের যে ইয়েটা রয়েছে সেটা আপাতত লাইভে থাকুন, এখান থেকে হচ্ছে পড়াটা কমপ্লিট করে নিন, তারপরে হচ্ছে লাইভের সেশনে একটু একটু ব্যাক স্ক্রল করলেই পেয়ে যাবেন হচ্ছে বেশ কিছু টপিক লাইক ভয়েস। এর পূর্বে আমি আরো অনেকগুলো টপিকে হচ্ছে ক্লাস নিয়েছি, ওইটা আপনি করতে পারেন। আর এটা ব্যতীত আপনাদের এমন যদি কোনো হয়ে থাকে যে এই টপিকে আরেকটা ভয়েস ব্যতীত অন্য একটা টপিকে আপনাদের লাইভ সেশন নিলে ভালো হয়, আমাকে ইনফর্ম করবেন, নেক্সট আমি লাইভে আসলে ওই বিষয়টা নিয়ে প্ল্যান করে দেন আগাবো। ওকে, তো আমরা শিখলাম যে there are two kinds of voice, কত প্রকার? 2 প্রকার। একটা কি, অ্যাক্টিভ ভয়েস, যেটাই কি থাকবে, কর্তা সক্রিয় থাকবে, তার মানে কি কর্তা নিজেই নিজের কাজটা করবে। আর একটা কি, প্যাসিভ ভয়েস, রাইট? আর একটা কি, প্যাসিভ ভয়েস, যেখানে কর্তা সক্রিয় থাকবে না, সেখানে কি করবে, সেখানে হচ্ছে কাজটা, অবজেক্টের কাজটা কর্তার উপরে এসে পড়বে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আপনি হয়তো রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস করাচ্ছেন 5 নম্বর রুলে ভয়েসের জন্য। হ্যাঁ ঠিক তাই, আমি হচ্ছে আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব করাতে যেয়ে ম্যাক্সিমাম ক্লাস থেকে ভয়েসের যে ইয়েটা রয়েছে সেটা ম্যাম ভয়েসটা একটু বুঝিয়ে দিন, ভয়েসটা একটু বুঝিয়ে দিন, এই টাইপের একটা কমেন্ট আমি পেয়েছিলাম। দ্যাটস ওয়াই যেহেতু আপনাদের হচ্ছে ক্লাস 6-এ এবং ক্লাস হচ্ছে যে 8-এ ভয়েসটা হচ্ছে আলাদাভাবে সিলেবাসে নেই, কিন্তু আপনারা যখন রাইট ফর্ম অফ ভার্বস করছেন তখন আপনাদের রয়েছে আবার কি চেঞ্জিং সেন্টেন্স রয়েছে, তখনও কি আপনাদের ভয়েস রিলেটেড কোশ্চেন রয়েছে। কিন্তু ভয়েস যখন এই দুইটা করতে যাচ্ছেন তখন তো আপনাদেরকে ভয়েস জানতেই হবে। তো যেহেতু সিলেবাসে নেই, তার পরবর্তীতে ওইটা পড়াতে গেলে একটা হজবরল টাইপের একটা সিচুয়েশন হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা এই টপিকের উপরে কি করেছি, আপনাদের জন্য লাইভ সেশন অ্যারেঞ্জ করেছি, যেটার কারণে আপনারা ক্লাস 6 থেকে 11, 12 বা যে কোনো ক্লাস যেটাই হন না কেন, আপনার ভয়েস বিষয়ে প্রবলেম, আপনি যখনই ফেসবুক বা হচ্ছে ইসে সার্চ করছেন তখন আশা করছি আপনাকে ফেসবুকের তরফ থেকেই এটা সাজেস্ট করবে, দেন আপনি দেখতে পারবেন এবং দেখে যখন খুশি যেখানে বসে করেন না কেন, শিখতে চাইলে ইন্টারনেট এমন একটা মানে মাধ্যম, আপনি যখনই শিখতে চাচ্ছেন সবকিছু আপনার হাতের মুঠোয় এনে দিচ্ছে, তাই না? আচ্ছা, তো তারপরে আমরা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা শিখবো। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কি, সবার প্রথমে থাকবে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে কি অবজেক্ট। খুবই সিম্পল একটা স্ট্রাকচার, যেমন আই ইট রাইস, যেমন দে গো টু স্কুল। তারপরে আবার কি হতে পারে, যেমন হতে পারে যে শি রাইটস এ লেটার। ঠিক আছে, এই যে কথাগুলা বললাম, যতগুলা কথা বললাম সব কি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কি হবে, অ্যাক্টিভ ভয়েসে সব সময় কর্তা সক্রিয় থাকবে, সাবজেক্ট অফ দা কি হবে, সাবজেক্ট অফ দা সেন্টেন্স পারফর্মস দা অ্যাকশন। সাবজেক্ট নিজে সক্রিয় থেকে সে কি করবে, সে অ্যাকশনটা মানে যেই কাজটা সংঘটিত হয়েছে সেই কাজটা সে সক্রিয় থেকে করবে, কাজটা কমপ্লিট করবে। ঠিক আছে, বা পারফর্ম করবে। এবং এটার স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এখন
ভার্বের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু টেন্স ওয়াইজ বা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এরকম কিন্তু ভার্বের যে ফর্মটা রয়েছে সেটা কি হবে, পরিবর্তন হবে। এখন কথা হচ্ছে যে 12টা টেন্স, মানে প্রথমত 3টা টেন্স, এবং 3টা টেন্সের প্রত্যেকটা টেন্স কয় প্রকার, 4 প্রকার। এই যে সর্বমোট কি হলো 12টা যে টেন্স রয়েছে, এই টেন্সের স্ট্রাকচার যদি আমি বলি তাহলে কি হবে, প্রত্যেকটা স্ট্রাকচারই অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। সাধারণত আমরা যেই ধরনের কথাগুলা বলি, যেই ধরনের কাজগুলা করি, যেই ধরনের ইয়াগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা বলি এবং অ্যাক্টিভ ভয়েসের ওইটার যে ইয়াটা রয়েছে এটা হচ্ছে প্র্যাকটিস করি, ঠিক আছে। আচ্ছা ম্যাম, কয় ধরনের সেন্টেন্স হতে পারে, মানে ভয়েস কয় ধরনের হতে পারে? আচ্ছা, ভয়েস কয় ধরনের হতে পারে সেটা আমরা একটু আগেই শিখেছিলাম। সেটা হচ্ছে কি, there are two kinds of ভয়েস, একটা কি অ্যাক্টিভ ভয়েস আর একটা কি প্যাসিভ ভয়েস। এই দুইটা ব্যতীত অন্য কোনো প্রকার, মানে ভয়েসের আর কোনো প্রকার ভেদ নেই, হয় হবে অ্যাক্টিভ ভয়েস নতুবা হবে কি প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ এইবার আর সমস্যা হবে না, সাবজেক্ট প্লাস ভার্ব। এখন প্যাসিভ ভয়েস আমাদেরকে কি করতে হবে, হয় অ্যাক্টিভ ভয়েস থেকে কোন একটা সেন্টেন্স দেওয়া হবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। আদারওয়াইজ আরেকটা জিনিস করতে হতে পারে, সেটা হচ্ছে কি, আরেকটা জিনিস হতে পারে যে রাইট ফর্ম অফ ভার্বস বা চেঞ্জিং সেন্টেন্স যদি আসে তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে আপনাকে পরিবর্তন করে দেখাতে হবে। যদি রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে আসে তাহলে কিন্তু ভার্বের যে ইয়েটা রয়েছে সেক্ষেত্রে কি থাকবে, গ্যাপ থাকবে। ওইটাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে কোন টেন্স বা কোন ভয়েস বা কোন অনুযায়ী কোন রুলটা আমি ফলো করব, সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। বেসিক কি, বেসিক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অথবা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ সেন্টেন্সটা কিসে থাকবে, অ্যাক্টিভ ভয়েসে থাকবে, আপনাদেরকে কি করতে হবে, প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে সবার প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা রয়েছে সেটা কি হবে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। কি হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। তারপরে কি আসবে, সেন্টেন্স বা টেন্স বা যে অনুসারেই হোক না কেন একটা কি আসবে, বি ভার্ব আমাকে কি করতে হবে, আনতে হবে। খেয়াল করতে হবে যে কি অবজেক্টের কাজটা যে কি করে, রিসিভ করে কে, সাবজেক্ট। সেক্ষেত্রে সাবজেক্ট কিন্তু নিজে নিজে সক্রিয় থেকে কাজটা করছে না। যেহেতু নিজে নিজে সক্রিয় করছে না, এক্ষেত্রে কি করতে হবে, একটা সাহায্যকারী ভার্ব আনতে হবে। সাহায্যকারী ভার্বের পরবর্তীতে অলওয়েজ মূল ভার্বের কি হবে, মেইন ভার্বের কি করতে হবে, V3 মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। আফটার দ্যাট সবার শেষে কি করতে হবে, একটা প্রিপোজিশন বাই আমাকে কি করতে হবে, যুক্ত করতে হবে। প্রিপোজিশন যে বাই আসবে বিষয়টা এমন না, আরো অন্যান্য অন্য ধরনের কোন একটা প্রিপোজিশন ওয়ার্ড অনুযায়ী ডিফারেন্সিয়েট হতে পারে, আলাদা কিছুই আসতে পারে, কিন্তু বেসিক হচ্ছে কি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এবং সাবজেক্ট যখন অবজেক্ট হবে এর পূর্বে আমাকে একটা প্রিপোজিশন দ্বারা একটা সাবজেক্টটাকে অবজেক্টিভ ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে এই যে সাবজেক্টটা রয়েছে সেটা কি হলো, অবজেক্ট হয়ে গেল। এবং কথা হচ্ছে কি, যদি আমরা একটা সেন্টেন্স বলি আই ইট রাইস, অথবা যদি আমরা এটাকে প্যাসিভ করি তাহলে কি হবে, রাইস ইজ ইটেন বাই মি। যদি বাংলা বলি যে আমি ভাত খাই, আর একটা কি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এই যেই বললাম আমার দ্বারা, একটা হচ্ছে কি আমি নিজে সক্রিয় থেকে ভাতটা খাই বললাম, আরেকটা হচ্ছে কি অবজেক্টের কাজটা আমার উপরে এসে পড়ছে। যেহেতু কাজটা আমার উপরে এসে পড়ছে যার কারণে আমাকে একটা প্রিপোজিশন বাই ব্যবহার করতে হবে। কিসের পূর্বে,
সাবজেক্ট যখন অবজেক্ট হবে, অবজেক্টিভ ফর্মে যখন আমি ব্যবহার করব তখন। আরেকটা জিনিস, V3 মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের কয়টা ফর্ম? V1 হচ্ছে বেস ফর্ম, তাই তো, বা প্রেজেন্ট ফর্ম। তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কিসে? ভয়েসে। আমার মনে হয় এটা আমরা বুঝতে পেরেছি, এটা আমরা গতদিনও বুঝার চেষ্টা করেছিলাম, তো অবশ্যই আমরা এটা বুঝতে পেরেছি আশা করছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু পূর্বে কি করেছিলাম, একটা অ্যাক্টিভ ভয়েসে একটা উদাহরণ দেখেছিলাম, দ্য স্টুডেন্ট রোট দ্য রিপোর্ট। রোট কি পাস্ট ফর্ম, মানে কি স্টুডেন্ট রিপোর্টটা লিখেছিল, তাই তো। তো তারপরে হচ্ছে এটাকে যদি প্যাসিভ করি, এটাকে যদি কি করি, প্যাসিভ করি, তাহলে আমরা কি বলেছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সব সময় প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, এটা হচ্ছে কি বেসিক রুল। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সব সময় কি হবে, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে, এবং তার পূর্বে একটা প্রিপোজিশন বাই আমাকে ব্যবহার করতে হবে, রাইট? এবং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা একটা, বা বি ভার্ব হিসেবে আমরা একটা সাহায্যকারী যে কোনো একটা ভার্ব নিয়ে আসবো, কি অনুযায়ী, টেন্স অনুযায়ী, আপাতত বেসিক টেন্স অনুযায়ী। এবং মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যতটুকু আমরা শিখেছি খেয়াল করে দেখুন, দ্য রিপোর্ট ওয়াজ রিটেন বাই দ্য স্টুডেন্ট। এখন কথা হচ্ছে কি, আমরা এগুলো সব রুল জানি, সব রুল জানার পরবর্তীতেও এই যে ভার্বের যে ফর্মটা রয়েছে ওয়াজ রিটেন, বা এই যে যখন, বা ওয়াজ বিইং রিটেন, বা এই ধরনের যখন, মানে ওয়াজ রিটেন কেন হলো, ওয়াজ বিইং রিটেন কেন হলো না, এই যে ফর্মটা রয়েছে, এটা করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভুলে যাই, ভুল করি। এই ভুলটাকে আমরা যদি এড়িয়ে চলতে চাই, সেটার জন্য আমাকে কি করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তার পূর্বে ভয়েস বোঝার আগে টেন্সটা ভালোভাবে ক্লিয়ার করে আসতে হবে, দেন আমরা ভয়েস 1 সেকেন্ডে বুঝিয়ে ফেলবো। যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের বেসিক রুলটা কি ছিল, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা ব্যতীত সাবজেক্ট যখন অবজেক্ট হবে, অবজেক্টিভ ফর্মে ব্যবহার হবে, রাইট? এবং এর পূর্বে কি একটা প্রিপোজিশন, সাধারণত বাই ব্যবহার হয়। এখন কথা হচ্ছে কি, অক্সিলারি ভার্ব আসবে এবং মূল ভার্বের কি ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রত্যেকটা কথা এতক্ষণ পর্যন্ত যতগুলি আমি বলেছি সবগুলি আমরা উদাহরণ স্বরূপ দেখতে পাচ্ছি। যেমন কি, আই ইট রাইস, রাইস ছিল কি ভার্ব, ভার্বটা কি হয়ে গেল, ভার্বটা হয়ে গেল হচ্ছে সাবজেক্ট, তাই না? সরি, রাইস ছিল হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। এবং আই ছিল কি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, সাবজেক্টটা কি হলো, অবজেক্ট হিসেবে ব্যবহার হলো, তাই তো। আচ্ছা, এরপরে আমরা একটুখানি আগিয়ে নিয়ে যাই। খেয়াল করতে হবে যে কোন টেন্স আসলে কি হবে, এটা নিয়ে কথা বলার পূর্বে আমরা একটুখানি বেসিক রুল শিখেছি, তাই না, জেনারেল রুল শিখেছি। এখন আমরা কি শিখবো, এখন আমরা একটু টেন্স ওয়াইজ যে রুলটা রয়েছে সেটা আমরা শিখবো, ঠিক আছে? টেন্স ওয়াইজ রুল মানে কি, যদি আমার সেন্টেন্সটা, ম্যাম আমরা কিভাবে বুঝতে, পারভিন লিখেছেন, ম্যাম আমরা কিভাবে বুঝতে, মানে আপনি কি জানতে চাচ্ছেন যে ম্যাম আমরা কিভাবে বুঝতে পারবো, সেটার জন্য আসলে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, সেন্টেন্সটা কি আসলে ইন্টারোগেটিভ কিনা, বা সেন্টেন্সটাতে কোনো মডেল অক্সিলারি ব্যবহার করা হয়েছে কিনা, বেশ কিছু ইয়েগুলা রয়েছে। এমন হতে পারে যে গিভ মি দ্য পেইন, এটা তো কোনো নিঃসন্দেহে আমি হচ্ছে যে কথাটা বললাম, এটা তো হচ্ছে কোনো টেন্স ওয়াইজ আমি এটা ফলো করে বলি না, তাহলে এটা কি সেন্টেন্স বললাম, তাই না? সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার না? আমি সেন্টেন্সের ইসে একটু পরে যাচ্ছি, আগে টেন্স ওয়াইজটা বুঝে নিই। টেন্স ওয়াইজটা কমপ্লিট করতে পারলে ভয়েসের 80% ডান হয়ে যায়। তারপরে যখন যে অপশনটা রয়েছে সেটা আপনাদেরকে অল্প একটু বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। রাজকন্যা বলেছেন বুঝেছি, আউসাফ বলেছেন গট ইট, জুলি 2টা কোশ্চেন মার্ক দিয়েছেন,
তাহিয়া জানিয়েছেন সেন্টেন্স বলতে বুঝিয়েছি সেন্টেন্সের 5টি ইয়া রয়েছে। আচ্ছা, এর মধ্যে শুধু ভয়েস শুধু অ্যাসার্টিভ ইন্টারোগেশন হয় না, একটু ডিটেল আলোচনা করতে হবে। আমি আপনার সাথে এই প্রশ্নের উত্তরটা আমি কিছুক্ষণ পরে দিব। হ্যাঁ, প্লিজ আমাকে একটু সময় দেন, সময় দিয়ে আমাকে একটু সহযোগিতা করুন। আগে আসুন আমরা টেন্সটা শিখে নিই। কি বলছে যে টেন্স যদি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে তাহলে কি স্ট্রাকচারটা কি হবে? তাহলে স্ট্রাকচারটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে এবং সবার শেষে অবজেক্ট। যেমন কি, যেমন হতে পারে যে শি রাইটস এ লেটার অথবা হি রাইটস এ লেটার। এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। আপনাকে সেন্টেন্স দেখেই বুঝে যেতে হবে কি এটা কোন টেন্সের উদাহরণ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো? তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব, রুলটা কি? সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এ তো খুবই কমন রুল। অক্সিলারি ভার্ব হিসেবে প্রত্যেকটা টেন্সে এক একটা টেন্সে এক একটা ইয়া আসবে। অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? এম অথবা ইজ অথবা আর। বুঝতে পেরেছি আমরা সবাই? তারপরে মূল ভার্বের কি হবে? V3, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আমি বললাম কি আই ইট রাইস। এই যে রাইসটা রয়েছে, অবজেক্টটা কি করলাম? সাবজেক্ট করলাম। তারপরে আমি কি বলেছি? অক্সিলারি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর আসবে। এম আসবে কিসের সাথে? সাবজেক্ট যদি আই থাকতো তাহলে কি আসতো? এম হতো। যদি সাবজেক্ট প্লুরাল থাকতো তাহলে কি হতো? আর হতো। কিন্তু রাইসটা কি সিঙ্গুলার। এখন কথা আসতে পারে, ম্যাম আমরা তো একটা দুইটা ভাত খাই না, একটা ভাত খাইলাম বিষয়টা তো এমন না, অনেকগুলো ভাত খাইলাম, তাই না? কিন্তু যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমরা অনেকগুলা ভাত খেয়েছি, ওইটা আসলে কাউন্টেবল না। ঠিক আছে, আপনি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারছেন না, তাই না? তারপরে আবার কি কতগুলা চিনি রয়েছে সেটাও কি কাউন্টেবল না, এটা কি সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে। যেমন চুল, যদিও আমার মাথায় তেমন বেশি চুল নেই, তার পরবর্তীতেও যতটুকুই আল্লাহ তাআলা দিয়েছেন না কেন এটা কিন্তু গোনা যাইতেছে না। দ্যাটস ওয়াই এটা কি হবে? সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, আমার যখন সাবজেক্ট সিঙ্গুলার থাকবে তখন হচ্ছে আমাকে কি ব্যবহার করতে হবে? তখন হচ্ছে আমাকে ভার্ব ব্যবহার করতে হবে ইজ। আর তারপরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি ইট, অ্যাট, ইটেন, তাই তো? তাহলে আমরা কি বললাম? রাইস ইজ ইটেন, তারপরে একটা প্রিপোজিশন নিয়ে এসে আইটাকে কি করলাম? মি হিসেবে ব্যবহার করলাম। উদাহরণ হিসেবে যদি দেখতে পারি শি রাইটস এ লেটার অথবা হি রাইটস এ লেটার, তাহলে আমরা কি বললাম? যে এ লেটার ইজ রিটেন বাই হিম। ঠিক আছে, এটাকে আমরা কি করলাম? টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে কি করলাম? প্যাসিভ ফর্মে রূপান্তরিত করলাম। এবার আসুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ইয়া করি। কি করি? হচ্ছে কমেন্ট করেছেন দেবজিৎ হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাম ভাত গোনা যায়। আচ্ছা আচ্ছা, আমি এখন ডিবেটে যেতে চাচ্ছি না, আমাকে একটু সময় দেন। আপনারা বেশ মজার কমেন্ট করেছেন। ঠিকই বলেছেন, আপনারা ঠিকই বলেছেন। আচ্ছা ঠিক আছে, আসুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পড়ে দেখি কি বলছে। সাবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? যেমন আই এম রাইটিং এ লেটার অথবা কি আই এম ইটিং সামথিং অথবা কি আই এম ডুইং মাই হোমওয়ার্ক। ঠিক আছে, এই যে বললাম আই এম ডুইং মাই হোমওয়ার্ক, তাই না? আই এম ডুইং মাই হোমওয়ার্ক। এই যে সেন্টেন্সটা বললাম এটা কোন টেন্সের উদাহরণ? এটা অবভিয়াসলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। কারণ কি স্ট্রাকচারটা কি হবে? সবার প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে কি থাকবে? অক্সিলারি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর আসবে।
আচ্ছা, তারপরে হচ্ছে মূল ভার্বের সাথে কি হবে? কন্টিনিউয়াস টেন্স মানেই আমরা জানি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাই তো? এখন কথা হচ্ছে কি যে যে ইয়েটা রয়েছে মূল ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে। কন্টিনিউয়াস মানেই হচ্ছে কন্টিনিউ প্রসেসে থাকবে, চলমান থাকবে, যার কারণে কি কন্টিনিউয়াস মানেই হচ্ছে মূল ভার্বের সাথে অফকোর্স আইএনজি যুক্ত হবে, আবার সবার শেষে কি অবজেক্ট থাকবে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, এটা অবভিয়াসলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইশরাত জাহান কমেন্ট করেছে, এক প্লেটের ভাত গুনতে আমার 3 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, তারপরে জুলি কমেন্ট করেছে, জানি না এটা কি কেন আনকাউন্টেবল নাউন বলে। আপনাদের মাথার ভিতরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ভেতর যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি করছে, ভজঘট বাধাই দিয়েছে। একটুখানি কাউন্টেবল আনকাউন্টেবল নাউনকে সাইডে রেখে ভয়েস বিষয়ক আলোচনা করতে পারি কি আমরা? এখন যদি আপনাদের কাছে মনে হয় যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে ম্যাম অনেক কথা বলুক, আলটিমেটলি কি হয়ে যাক, আলটিমেটলি ক্লাসের যে সময়টা রয়েছে সেটা পার হয়ে যাক, আর যেই কাজের জন্য আমরা আসছিলাম সেইটা না করে অন্যান্য যেটা অপ্রয়োজনীয় কাজ রয়েছে সেটা কমপ্লিট করে আমরা কি করলাম, গল্প করে আড্ডা মেরে চলে গেলাম। এটা যদি আপনারা চান আমার কোনো প্রবলেম নেই, কিন্তু সেটা হচ্ছে কি আউটসাফ আমরা প্রুফে না যাই, ঠিক আছে? আমরা প্রুফে না যাই, আসুন আমরা ভয়েসটাকে কমপ্লিট করি। ওকে, তারপরে এখন যেহেতু খেয়াল করতে হবে যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও কিন্তু এম ইজ আর এনে আমরা কি করেছিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছিলাম, তাই না? এখন যদি আমরা এটাকেও এম ইজ আর এখানেও আমাকে কি করতে হবে, কন্টিনিউয়াস টেন্সেও আমাকে কি করতে হবে, এম ইজ আর আনতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। কিন্তু সমস্যা হচ্ছে কি মূল ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত রয়েছে, যার কারণে আমি কিন্তু এই আইএনজিটাকে স্কিপ করতে পারি না, ঠিক আছে? সেন্টেন্সে আমার যেটা যে ফর্মে যেটা জিনিসটা রয়েছে সেটাকে আমাকে কি করতে হবে, রাইট ফর্মেই আমাকে ব্যবহার করতে হবে। আমি যেহেতু এই যে মূল ভার্ব কি ডু, তার মানে কি ডু ডিড ডান, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আমি ব্যবহার করি ডান আসছে, ডানের সাথে কিন্তু বা ডিডের সাথে কিন্তু আর কোনো কিছু মানে ইয়েস, এস বা ইয়েস অথবা আইএনজি যুক্ত এগুলো করার কোনো অপশন নেই। সেক্ষেত্রে আমার এই যে আইএনজিটা রয়েছে মানে কন্টিনিউয়াস মানেইটা কি আইএনজি, এই আইএনজিটাকে আমাকে কি করতে হবে, বি ভার্বের সাথে এনে একটা আইএনজি যুক্ত করে এম বিং, ইজ বিং অথবা আর বিং আমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। বুঝতে পেরেছি আমরা সবাই? আমাদেরকে কি করতে হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে আমরা সেটা করে দিলাম। তারপরে কি অক্সিলারি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর আনলাম, যেহেতু মূল ভার্বের সাথে আইএনজি ছিল সেটার জন্য আমরা কি আনলাম, বিইং আনলাম। বিইং এর পরে মূল ভার্বের কি ফর্ম ব্যবহার করব, অবশ্যই অবশ্যই V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তারপরে হচ্ছে কি তারপরে বলছে যে হচ্ছে সাবজেক্টটা কি হবে, অবজেক্টিভ ফর্মে ব্যবহার হবে, এর পূর্বে একটা বাই যুক্ত হবে। তাহলে আমরা আসুন এই যে যে সেন্টেন্সটা লিখেছিলাম সেটা একটু লিখি। মাই হোমওয়ার্ক, কেন মাই হোমওয়ার্ক লিখলাম, কারণ অবজেক্ট সাবজেক্ট হবে। এখন কথা হচ্ছে কোনো একটা ইয়েতে দেখে যদি আমরা বুঝতেই না পারি যে অবজেক্ট যেটা রয়েছে সেটা সাবজেক্ট হবে, এটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু আমরা অবজেক্টকে সাবজেক্ট আর সাবজেক্টকে অবজেক্ট কখনোই করতে পারবো না। তার মানে কি আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে আমি কি বলেছি, হয় এম অথবা ইজ অথবা আর আনতে হবে। মাই হোমওয়ার্ক কি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই কি আমি কি লিখলাম, মাই হোমওয়ার্ক ইজ, তাই তো? এরপরে আমি কি বলেছি, যেহেতু আইএনজি ছিল যার কারণে আমি কি করলাম, ইজ বিইং, তাই তো? তারপরে কি বলেছি যে মূল ভার্বের
V3 মানে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু ডিড ডান, তাহলে আমি কি লিখলাম ডান। আফটার দ্যাট আমি লিখলাম কি একটা প্রিপোজিশন আনলাম বাই, এবং আই থাকলে অবজেক্টিভ ফর্মে কি ব্যবহার হবে মি। খেয়াল করে দেখুন যতটা রুল আমি উপরে বলেছিলাম যে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা এরকম হবে এবং প্যাসিভ ভয়েসে করার জন্য আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, আমি সম্পূর্ণটা ফলো করেছি এবং পুরোটাই সঠিক। তার মানে কি আমি ঠিক করেছি, তাই না? জুলি লিখেছে ইংলিশ ইজ এ রিয়েলি কনফিউশন ল্যাঙ্গুয়েজ। সত্যি না, কনফিউশন ল্যাঙ্গুয়েজ না এটা মোটেই। আমরা যদি কনফিউজড হয়ে যাই এটার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের আসলে কিছুই মানে করার থাকবে না। আমরা বুঝি না, দ্যাটস ওয়াই আমাদের কাছে মনে হয় কি এটা কঠিন। এমন যদি হয় যে ওই সেন্টেন্স ওই সাবজেক্টটা অনেক হচ্ছে কি হবে অনেক বেশি আমি পড়তে মজা পাচ্ছি, যেমন আজকে যদি আমরা মনে করেন যে একটা গল্পের বই নিয়ে বসি, মনে করেন সমরেশ মজুমদারের সাতকাহন নিয়ে আমি বসেছি, ঠিক আছে, আমার কাছে কোনো কিছুই ফিল হচ্ছে না যে গরম লাগতেছে, বৃষ্টি হচ্ছে, ভ্যাপসা গরম বা এরকম একটা লাগতেছে, বা এমন ফিল হচ্ছে না যে কি যে হচ্ছে কারেন্ট চলে গিয়েছে, এগুলো কোনো কিছুই না। কিন্তু যখন আমি বই পড়ার জন্য বসেছি, যে আমাকে বই পড়তে হচ্ছে মানে কি ক্লাসের পড়া, তখন আমার কাছে মনে হচ্ছে ওইটা কঠিন, ওইটা ভালো লাগছে না, আজকে এটা আজকে ওইটা। তখন কি আমরা কি করছি, আমরা নিজের মাইন্ড সেট আপটাই কি করে দিচ্ছি কি, আজকে যদি আমি বলি জুলি লাইভ ক্লাসের পরে চলেন আপনি আর আমি কফি খাইতে যাই, আপনি বলবেন চলেন ম্যাম কোথায় যাইতে হবে চলেন, আমি বললাম যে গ্লোরিয়া জেন্সে যাই আপনি আর আমি কফি খাই, কোনো ব্যাপার না, আপনিও চলে যাবেন খুব শান্তি মতন, আমিও চলে যাব, কোনো ব্যাপার না। কিন্তু যদি আমি বলি যে অনেক কিছু পড়াশোনা করছেন বা অনেক কিছু করছেন, এখন পড়াশোনা শেষ করার সাথে সাথে উঠে আসার সাথে সাথে আমি কি বললাম যে জুলি একটা গ্লাস আমাকে পানি দেন তো, তখন বলবেন ওফ ম্যাম, বা আমাকে যদিও না বলেন আম্মু যদি বলে বা আপু ভাইয়ারা যদি বলে, তখন কি বলবেন উফ আমি এত কষ্ট করে ক্লাসটা করলাম আর এখন তুমি আমাকে এই কাজটা করছো, কাজ করতে বলছো। বিষয়টা হচ্ছে কি এটা আমাদের মাইন্ড সেট আপ, আমরা যদি চিন্তা করে নিই এটা অনেক কঠিন, তাহলে আসলেই কঠিন। আচ্ছা কমেন্ট করেছেন হচ্ছে কি যে ইজ ভেরি কনফিউশন, ঠিক তাই, ইজ এ হয় না, ঠিক আছে, ইজ ভেরি কনফিউজিং সাবজেক্ট, ঠিক আছে, বা ইজ ভেরি কনফিউজিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটাকে আমরা যদি কনফিউজিং বা কঠিন না মনে করে ওই সাবজেক্টটাকে যদি ইন্টারেস্টিং করে তুলতে পারি, পড়ার প্রতি আগ্রহটা তৈরি করতে পারি, সেক্ষেত্রে ওই সাবজেক্টটা কঠিন না। এমন হতে পারে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার সব থেকে বেশি কঠিন লাগতো হচ্ছে ম্যাথের যে রুলটা ফলো করে, ম্যাথের যে ইয়েটা রয়েছে, সেক্ষেত্রে ম্যাথ কিন্তু একটা রুল ফলো করে। খেয়াল করে দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের চিন্তা করে দেখেন, ও একটা রুল ফলো করে, ওই যে স্ট্রাকচার ওয়াইজ যেটা রয়েছে সেটা অনেকটা হচ্ছে রেলের পাটির মতো, বুঝতে পারছেন, রেল লাইনের উপর দিয়ে রেল কিন্তু যায়, ওর ব্যতীত কিন্তু যায় না। আমাকে যে স্ট্রাকচারটা করে দিয়েছে সেই স্ট্রাকচারটাই আমাকে ফলো করতে হচ্ছে, এটা ব্যতীত আমি অন্য কিছুই করতে পারছি না, তাই না? আচ্ছা মাহমুদ হাসান বলেছে যে হচ্ছে আমি বুঝলাম না কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে এরকম করেই করতেছেন কেন? আচ্ছা যাই হোক আমরা এরপরে পড়াটাকে আগিয়ে নিয়ে যাই। কি বলছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে কি অবজেক্ট, যেমন কি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটার কি উদাহরণ হিসেবে আমি কি বলতে পারি, আই হ্যাভ প্লাস হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ
এবং অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে, হ্যাভ অথবা হ্যাজ আসবে, তারপরে মূল ভার্বের কি ফর্ম আসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, যেটা ছিল কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এটাকে যদি প্যাসিভ করতে যাই তাহলে কি হবে, অবশ্যই অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হবে। এবং এবং কি আসবে, এবং হচ্ছে আমি খেয়াল করে দেখি যে হ্যাভ অথবা হ্যাজ এর পরবর্তীতে মূল ভার্বের কি ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে V3 আমি ব্যবহার করছি। আবার আমি এটা কি বলেছি, ভয়েসেও যখন আমি প্যাসিভ করতে যাব তখন আমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। দুইটা একই ভার্বের দুইটা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা কি আমার পক্ষে সম্ভব? সম্ভব না। সেটার জন্য সাবজেক্ট অবশ্যই যখন অবজেক্ট হবে, অবজেক্ট যখন সাবজেক্ট হবে, এরপরে কি আসবে, এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে আমি ব্যবহার করলাম কি, যে হচ্ছে কি ব্যবহার করলাম, হ্যাভ অথবা হ্যাজ আমি ব্যবহার করলাম। এরপরে আমাকে এর আগে একটা জিনিস খেয়াল করতে হবে, সবার প্রথমে বি ভার্বের এটাকে করি, বি ভার্বের হচ্ছে V1টা কি জানেন, সেটা হচ্ছে এম অথবা ইজ অথবা আর, ঠিক আছে, এটা হলো কি V1। আরেকটা হচ্ছে কি V2 মানে কি ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্মটা কি ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে। এবং V3 হচ্ছে কি বিন, V3 হচ্ছে কি এইখানে লিখছি, জায়গা নেই যার কারণে আমি লিখলাম এইখানে, এটা হচ্ছে কি বিন। বি ভার্বের V3 হচ্ছে বিন, কিন্তু এটা হচ্ছে কি দেখলাম, অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। বি ভার্বের বেস ফর্ম কিন্তু বি। খেয়াল করে দেখবেন আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম এই বিটাকে মানে বেস ফর্মটা এনে তখন ওইটার সাথে আইএনজি যুক্ত করেছিলাম। এখন আমার সেন্টেন্স অনুযায়ী আমার কি করতে হবে, একটা হচ্ছে কি ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, কিসের, মূল ভার্বের, তাই না। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমার অ্যাক্টিভ ভয়েসেও রয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমার প্যাসিভ ভয়েসে যখন আমাকে রূপান্তরিত করতে হবে তখনও। কিন্তু এটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটাকে আমাকে বুঝাইতে গেলে আমাকে অবশ্যই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হুইচ ইজ কি বিন আমাকে যুক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, বি ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে দিলেই হয়ে যাবে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা। উদাহরণটা আমি আরেকবার একটু লিখে দেখিয়ে দিচ্ছি। উদাহরণটা কি, আমি বলেছিলাম আই হ্যাভ, তাই তো। তাহলে আমি কি শিখেছি, সবার প্রথমে অবশ্যই অবজেক্ট সাবজেক্ট হবে, দা ওয়ার্ক, রাইট। তারপরে হচ্ছে আমি দিলাম হ্যাভ, ঠিক আছে। হ্যাভ এর পরবর্তীতে আমাকে কি দিতে হবে, বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। তারপরে আমি দিলাম কি দ্য ওয়ার্ক হ্যাভ বিন, সরি দ্য ওয়ার্ক আমি হ্যাভ বিন কেন দিলাম, দ্য ওয়ার্ক হবে কি হ্যাজ বিন, এটা কি হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন। যদি হ্যাভ হতো, যদি এটা কি হতো, যদি হচ্ছে সেন্টেন্সটা সরি সাবজেক্টটা কি হতো, সাবজেক্টটা যদি হতো, আচ্ছা সাবজেক্টটা যদি হচ্ছে প্লুরাল হয় তাহলে কি হবে, যেমন উই হ্যাভ, ঠিক আছে, অথবা দে হ্যাভ। আর যদি কি যদি হচ্ছে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে হতে পারে হচ্ছে হ্যাজ, যেমন শি হ্যাজ অথবা দ্য ওয়ার্ক, এটা কি সিঙ্গুলার, সেক্ষেত্রে কি বলবো হ্যাজ। তারপরে হ্যাজ বিন দেওয়ার পরে আমি কি করলাম, ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হুইচ ইজ ডু ডিড ডান, আমি ডান লিখে দিলাম, তারপরে কি বাই দিয়ে মি দিয়ে দিলাম। খেয়াল করে দেখুন এটা ছিল কি আমার ইয়ার সেন্টেন্স যেটা রয়েছে সেই অনুযায়ী একটা পারফেক্ট এক্সাম্পল, অথবা শি হ্যাজ ডান
অথবা কি she has completed the work, এই যে কথাটা আমি লিখলাম she has completed the work, এরপরে কি প্যাসিভ করার সময় the work has been completed by him, তাই তো? এরপরে আসুন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা একটু করে দেখি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে উদাহরণটা রয়েছে এটা সাধারণত মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত এটা ব্যবহার হয় না। কিসে এটা ব্যবহার হয় না হচ্ছে আমরা যখন টেন্স করি মানে ভয়েস যখন করি এই উদাহরণটা সাধারণত আসে না। এটা কিন্তু যখনই ব্যবহার হোক না কেন তখন কি হয় এটা একটু উইয়ার্ড সাউন্ড করে, কিন্তু রুলস অনুযায়ী এটা আমি আপনাদেরকে জাস্ট একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা পড়ে দেখি, স্ট্রাকচারটা অনুযায়ী কি আসবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে কি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপরে কি অবজেক্ট। এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। যেমন শি হ্যাজ বিন রাইটিং আ নোভেল, তাই তো? এখন এটাকে যদি প্যাসিভে করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে একটা খেয়াল করতে হবে, যেটা হচ্ছে কি এটা হচ্ছে এটা সাধারণত কি হবে না, এটা প্যাসিভ কমনলি ইউজ হয় না, নট কমনলি ইউজ। তারপরেও আমরা কি করতে চাচ্ছি একবার একটা রিক্যাপটা দিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা আফরোজা জানিয়েছেন ম্যাম মাঝে মাঝে বোঝা যায় না। হ্যাঁ নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, মাঝে মাঝে হচ্ছে বাফারিং করছে, আমি নিজেও খেয়াল করছি। আর দুর্জয় লিখেছেন ম্যাম আপনার ফোনে প্রবলেম। না আমার ফোনে প্রবলেম নেই, আমি ফোন থেকে লাইভ হই নাই, আমি হচ্ছে লাইভ যেটা হয়েছে সেটা নেটওয়ার্কটা বাফারিং করছে, বুঝতে পারছেন? হ্যাঁ জুলি আসলেই সো মেনি রুলস, প্রত্যেকটা টেন্সের জন্য প্যাসিভ করার জন্য আলাদা আলাদা রুলস, যেটা আমাদেরকে মনে করতে হবে, যার কারণে কি করতে হবে মনে করে শুধু মানে মুখস্থ করে রাখলে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কি হবে সমস্যা হয়ে যাবে। আচ্ছা তারপরে খেয়াল করে দেখুন, যদি এটা আমরা খেয়াল করি যে অবজেক্টটা কি হবে সাবজেক্ট হবে, এরপরে হ্যাজ বিন বিইং, অথবা আমাকে কি করতে হবে হ্যাভ বিন বিইং, সরি হ্যাভ বিন বিইং, এটা হচ্ছে ব্যবহার করতে হবে আফটার দ্যাট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপরে কি করতে হবে প্রিপোজিশন বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে আমি ব্যবহার করলাম। আফরোজা লিখেছেন আমার নাম আদিবা, সো সরি আদিবা, আমি আসলে সে সময় ভুলে গিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে ও আচ্ছা বুঝতে পেরেছি দুর্জয়, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে দেখি শি হ্যাজ বিন রাইটিং এ নোভেল, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। এ নোভেল কি অবজেক্ট, অবজেক্টটা কি হলো সাবজেক্ট হলো, তারপরে কি বলেছি হয় হ্যাভ বিন বিইং আসবে, আদারওয়াইজ কি হ্যাজ বিন বিইং আসবে, যে কোনো একটা আসবে। তাহলে সাবজেক্ট অনুযায়ী আমি কি নিয়ে আসলাম হ্যাজ বিন বিইং নিয়ে আসলাম, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হুইচ ইজ রাইট রোট রিটেন, রাইট রোট রিটেন, রিটেন হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3, তাই তো? এই গেল একটা কথা। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে বাই দ্বারা বাই একটা প্রিপোজিশন এনে তারপরে সাবজেক্টটা ওইখানে কি করলাম অবজেক্ট আমি ব্যবহার করলাম। তারপরে আমাকে ব্যবহার করার পরে এই সেন্টেন্সটা কি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা এখন যেটা শিখব এটা কিন্তু খুবই বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত, ঠিক আছে? এটা আমাদেরকে কি করতে হবে অবশ্যই 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 হচ্ছে কি করতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা বেশ কিছু কমেন্ট চলে এসেছে, আমি একটু কমেন্ট পড়ে দেখি। মাহমুদ হাসান লিখেছে সরি কোয়াসি ভয়েস, আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি জানতে চেয়েছিল ও
যে আচ্ছা আমরা কমেন্ট বক্সে একে অপরের সাথে কথা না বলি, হ্যাঁ, এমন হতে পারে যে আমি এমন অনেক কিছুই জানি না যেটা আপনি জানেন, আবার যে এমন হতে পারে যেটা আপনি জানেন না সেটা আমি জানি। তো আমরা যদি একে অপরের, আমরা যেহেতু সবাই স্টুডেন্টস, ও যদি জানে না আমি যদি জানি, এটা যদি আমরা অন্য কাউকে কোনো স্টুডেন্টসকে বলি হয়তো বা সে কষ্ট পেতে পারে। তো বিষয়টা হচ্ছে কি, কোয়াসি ভয়েস যেটা রয়েছে সেটা কি একটু ইলাবোরেটলি আপনাকে বুঝাইতে হবে। আমরা যেহেতু আজ ভয়েসটা বুঝাচ্ছি কি টেন্স ওয়াইজ যে ভয়েসটা রয়েছে সেটুকু বুঝছি, এতটুকু একটু বুঝি। ভয়েস নিয়ে আমি কিন্তু আপনাদেরকে আরো একটা ক্লাস নিব, সো সেই দিন আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আগে বেসিকটা শিখে নিই, বেসিক না শিখলে কখনো অ্যাডভান্সে যাওয়া পসিবল না। আপনাকে যদি মনে করেন যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, আগে আপনি একতলা থেকে দোতলায় উঠবেন, দোতলা থেকে তারপরে তিনতলায় উঠবেন, তারপরে চারতলায় উঠবেন, একবারে চারতলায় ওঠা কি পসিবল? বেসিক জানা থাকলে তখন যদি আমি ওই জিনিসটা একবার বলি আপনি ইজিলি ধরতে পারবেন, রাইট? এখন আমরা কি শিখছি? বেসিকটা শিখছি না। ম্যাম অলওয়েজ প্রিপোজিশন বাই ই হবে না জুলি, প্রিপোজিশন সাধারণত বাই ব্যবহার করা হয়। আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে কি আই নো হিম, লিখে দিই, খুব ভালোভাবে চিনি, আমি যে কথাটা বললাম। এখন এই যে আই নো হিম ভেরি ওয়েল, এটা কোন টেন্সের উদাহরণ? আমি কিন্তু আমি একটা প্রশ্ন হচ্ছে করেছেন যার কারণে ওই প্রশ্নের অ্যান্সারে চলে গিয়েছে। আমি পাস্ট টেন্স আপনাকে বুঝাইতে চাইছিলাম, এটা বুঝাইনি, তারপরে যাই। এখন তার মানে কি, সাবজেক্ট কি আই, অবজেক্ট কি হিম, তাহলে অবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে। তাহলে আমি লিখলাম কি হি, অবজেক্টিভ ফর্মে যখন সাবজেক্ট করব তখন তো আমি সাবজেক্টিভ ফর্মেই ব্যবহার করব, তাই না বলেন? হি, আই নো হিম, আমি তাকে চিনি। এটা কোন টেন্সের উদাহরণ সেটা আমাকে একটু বলেন তো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না? বলেন তো, আই নো হিম এটা কোন টেন্সের উদাহরণ? প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স না এটা? সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি আনি? হয় এম অথবা ইজ অথবা আর আনি। হি কি, হির সাথে আমি কি ব্যবহার করতে পারি? এখন আর কোনো ইয়া নাই। আপনাদের যখন একটা কোশ্চেন করছি সেই আপনারা সবাই হাওয়া, কিন্তু একে অপরের সাথে যখন কমেন্ট করে ঝামেলা বাঁধানোর ব্যাপার আসছে তখন আপনারা কমেন্ট করে অস্থির করে দিচ্ছেন, আমি বুঝলাম না ব্যাপারখানি কি। হ্যাঁ ঠিকই বলেছেন, তাসনুবা জানিয়েছেন প্রেজেন্ট সিম্পল, আর জুলি জানিয়েছেন ইয়েস ম্যাম, আউসফ জানিয়েছেন ইয়াপ, সরি ইয়া। আচ্ছা, তার মানে কি আই নো হিম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা আমাদের কারোর কোনো সন্দেহ নেই। সন্দেহ যদি না থেকে থাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর আনবো। সাবজেক্ট ওয়াইজ আমরা কি আনলাম? ইজ। তাহলে এরপরে আমরা কি করব? নো, নো, নো এর পাস্ট ফর্ম কি? নিউ, আর নো এর পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্ম কি? নোন। হি ইজ নোন, আমি লিখলাম নোন, সে আমার দ্বারা চেনা, আমি তাকে চিনি, দ্বারা যে কোনো একটা। তাহলে আমাকে কি প্রিপোজিশন আনতে হবে? সব ক্ষেত্রে আমি কি এনেছি? বাই এনেছি প্রিপোজিশন, তাই না? কিন্তু আমি কি, কোশ্চেনটা কি ছিল, সব ক্ষেত্রে প্রিপোজিশন কি বাই হবে? না। তার মানে নোনের সাথে কখনোই আমার বাই প্রিপোজিশন হবে না। নোন শব্দটার সাথে বাই প্রিপোজিশন হবে না। নোনের সাথে, নোন শব্দটার সাথে সবসময় প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার হয়, এটা মনে রাখবেন আপনারা সবাই, ঠিক আছে? নোন এর সাথে প্রিপোজিশনটা কি হবে? টু ব্যবহার হয়। তাহলে হি ইজ নোন, সাবজেক্ট অবজেক্ট করে দিলাম, হি ইজ নোন টু মি, এরপরে দিলাম কি? ভেরি ওয়েল, তাই তো? অথবা, আচ্ছা তাহলে কি শিখলাম? প্রিপোজিশন হিসেবে সব ক্ষেত্রেই যে বাই ব্যবহার হবে বিষয়টা এমন নয়, ব্যতিক্রম আরো আছে, আর অনেক কিছু আমরা শিখতে শিখতে শিখে যাব ইনশাল্লাহ। আপাতত এতটুকু যথেষ্ট। আসুন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স অথবা পাস্ট সিম্পল টেন্স, মানে সিম্পল পাস্ট টেন্সটা একটু পড়ে দেখি। সিম্পল পাস্ট টেন্সের হচ্ছে কি
স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে কি সিম্পল পাস্ট টেন্সের হচ্ছে স্ট্রাকচার কি, হি রোট এ লেটার, অথবা আই ডিড দ্য ওয়ার্ক। তার মানে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। খুবই বেসিক একটা রুল, তাই না? এবং খুবই সিম্পল একটা রুল, সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম, ভার্বের কি ফর্ম, পাস্ট ফর্ম, তারপরে কি অবজেক্ট। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এ সং, সরি শি স্যাং এ সং, সে কি করেছিল, একটা গান গেয়েছিল। শি কি সাবজেক্ট, স্যাং ভার্বের পাস্ট ফর্ম, এবং এ সং হচ্ছে কি অবজেক্ট। এটাকে যদি আমি প্যাসিভ করতে যাই, সবার প্রথমে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট সিম্পল টেন্সের সাথে পাস্ট সিম্পল টেন্সের খুবই বেসিক একটা পার্থক্য, খুবই মিল রয়েছে। পার্থক্যটা কোথায়? আমি কি করেছিলাম, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যদি প্যাসিভে করতে যাই, তাহলে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এতে কোনো কনফিউশন আমাদের নেই। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি এনেছিলাম, এম, ইজ, আর। সেটা কি ফর্ম, ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম, মানে V1। আমার সেন্টেন্সটা কি, পাস্ট টেন্স, তার মানে আমাকে ভার্বের ফর্মটাও আনতে হবে কি, যেহেতু পাস্ট টেন্সের পাস্ট ফর্ম মানে V2 আমাকে আনতে হবে। তার মানে কি আমাকে আনতে হবে অবশ্যই ভার্ব এর পাস্ট মানে V2 যে ফর্মটা রয়েছে সেটা, তাই তো? তাহলে আমাকে আনবো কি অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর না এনে আমাকে অবশ্যই আনতে হবে কি ওয়াজ, ওয়ার। এবং ওয়াজ ওয়ারের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাধারণত যেহেতু বাই দ্বারা বাই প্রিপোজিশন দিয়ে তারপরে কি হয় সাবজেক্ট হয়, যার কারণে বাই দিয়ে আমি সাবজেক্ট দিলাম। এটাকে জন্য যদি আমরা বলি কি এ সং কি ছিল, অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে, যেটাকে আমি প্যাসিভ ভয়েসে এ সংকে কি করলাম, অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে আর এ সং হচ্ছে অবজেক্ট ছিল, যেটাকে সাবজেক্ট করে দিলাম এ সং। তারপরে আমার ওয়াজ অথবা ওয়ারের ভেতর থেকে অক্সিলারি ভার্ব আমি নিয়ে আসলাম কি ওয়াজ, এবং তারপরে সাং ব্যবহার করলাম, যেটা কি গান গাওয়ার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং বাই দিয়ে হার দিয়ে দিলাম। বলেন পাস্ট ইনডেফিনিট টেন্সটা খুব সহজ না? একদম পাস্ট হচ্ছে ইয়ে টেন্সের মতন, সরি প্রেজেন্ট হচ্ছে ইনডেফিনিট টেন্সের মতন, পাস্ট ইনডেফিনিট টেন্সটা অনেক সহজ না বলেন? তাহলে আমরা কি করি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা করি। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটার জন্য আমাকে কি করতে হবে, একটু কুইক রিক্যাপ। যদি আমরা প্রেজেন্ট করি, প্রেজেন্ট টেন্স করি, তাহলে ওইটার সাথেই আমাদের কি করতে হবে, ওইটার সাথেই আমরা কি করতে পারি, ইজিলি রিক্যাপ করতে পারি। খেয়াল করে দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ভার্বের পাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট ছিল হচ্ছে স্ট্রাকচার। সেম জিনিসটাই যখন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বটা জাস্ট পরিবর্তন হলো ওয়াজ অথবা ওয়ার, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে গেল, অবজেক্ট হয়ে সেন্টেন্সটা কি হলো, কমপ্লিট হয়ে গেল। আমরা যদি একটা উদাহরণ দিই, শি ওয়াজ রাইটিং আ লেটার, এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। যদি আমরা এটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ করতে চাইতাম বা বলতাম, তাহলে কি যে সে এখন বর্তমানে, তাহলে কি অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর কে ব্যবহার করতে হতো ওয়াজ ওয়ার এর বিপরীতে। এতটুকু দিলেই কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত, তাই না? এখন সেম জিনিসটা আমি করব কি, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা তো হবেই। আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, এম বিং, ইজ বিং অথবা আর বিং ব্যবহার করেছি। এটা না করে কি করব, ওয়াজ অথবা ওয়ার এর সাথে বিং, মানে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। এরপরে কি মূল ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম ভয়েসে থাকবেই। দ্যাটস ওয়াই আমি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট, রোট, রিটেন যেটা ছিল সেটা আমি ব্যবহার করলাম। তারপরে হচ্ছে বাই দিয়ে সাবজেক্ট
দিয়ে দিলাম। কমেন্ট করেছে রাজকন্যা, এত রুল মনে রাখবো কিভাবে ম্যাম? প্রথম কোনো একটা কাজ দেখে আপনার কাছে ডিফিকাল্ট মনে হবে। আপনার কাছে কি মনে হবে? ইম্পসিবল। আজকে যদি নিশাত মজুমদার চেনেন আপনারা সবাই? নিশাত মজুমদার কি করেছিলেন? এভারেস্ট জয় করেছিলেন, তাই না? আজকে একটু সার্চ করবেন, নিশাত মজুমদারকে লিখে সার্চ করবেন। আমি জানি আমার ভেতরে আমার যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টের ভেতরে এমন অ্যাবিলিটি আপনাদের সবার অবশ্যই আছে। সেটা হচ্ছে কি তারা এই ধরনের হচ্ছে অ্যাক্টিভিটিস করতে পারে। আমি বলছি না যে হচ্ছে সেই সব থেকে একমাত্র বা সেই হচ্ছে কঠিনতম কাজ করেছেন, কিন্তু কঠিনতম কাজের ভিতরে এভারেস্ট জয় করা অবশ্যই একটা কঠিনতম কাজ, যা আমরা সাধারণত কি করতে পারি। আমরা মনে করি যে যদি এভারেস্ট দেখে নিশাত মজুমদার চিন্তা করতেন যে এত বড় এভারেস্ট, আমি পর্বতটা কিভাবে জয় করব, তাহলে কিন্তু সে কখনোই জয় করতে পারতেন না। এবং আমরাও যদি এই ফিলটা করি তাহলে কিন্তু আমরাও কখনো জয় করতে পারবো না। তো ভয়কে কি করতে হবে? জয় করতে হবে। জয় করে যেই জিনিসটা আমি পারছি সেই জিনিসটা আমার 5 মিনিট 10 মিনিট পড়লে হয়ে যাচ্ছে, যেটা আমার হচ্ছে না সেটা আমাকে কি করতে হবে? বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। কালকে মনে হয় একটা প্যারেন্ট মিটিং ছিল, প্যারেন্ট মিটিং এ একজন অভিভাবক বললেন, ওকে তো বিষয়টা হচ্ছে কি আমাদের হচ্ছে যেই ইয়াটা রয়েছে প্যারেন্ট মিটিং এ বললেন যে আমাদের স্টুডেন্ট কিন্তু অনেক ভালোভাবে পড়াশোনা করে, ক্লাস করে রেগুলার, খুবই মনোযোগী। আর আমি জানি আমার স্টুডেন্ট আসলেই অনেক লক্ষ্মী বাচ্চা, সে অনেক মনোযোগী ভাবেই পড়াশোনা করে, কিন্তু তার পরবর্তীতে যে দেখা যাচ্ছে কি যতটা ভালো ওর করার দরকার ততটা ভালো ও করছে না। কারণ কি? আমরা বিষয়টাকে তাৎক্ষণিকভাবে শিখছি, ওইটা শেখার পরেও যে ওইটাকে কন্টিনিউ প্রসেসে আমাদের শিখে যেতে হবে, বা আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ওইটা বারবার প্র্যাকটিস করতে হবে, ওইটা বারবার রিভিশন দিতে হবে। এটা আমরা কি করি? ভুলে যাই। তো যে জিনিসটা হচ্ছে না সেই জিনিসটাকে আমি পারবো, আমাকে পারতেই হবে, এই অপশনটাই হবে। আপনার কাছে দুইটা অপশন আছে, এখানে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ অথবা না, না এরকম কোনো অপশন নাই। আপনার একটা অপশন কি? আমি পারবো ইনশাল্লাহ। দুইটা অপশন কি? আমাকে পারতেই হবে। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি যদি চেষ্টা করে যাই, তাহলে পৃথিবীর কেন সৃষ্টিকর্তা নিজেই এই জিনিসটাকে কি করবে, আচ্ছা ঠিক আছে, ও যেহেতু এত চেষ্টা করছে, ও যেহেতু এত চাচ্ছে, তো পুরোপুরি ভাবেই আপনি ওটা পেয়ে যাবেন। বোঝা গেছে? খুবই সরি, আমাদের হচ্ছে ক্লাস টাইমটা এখানেই শেষ হয়ে যাওয়াতে আমি আপনাদের সাথে আর বেশি গল্প বা আড্ডা বা আরেকটু বেশি শিখতে পাচ্ছি না। আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এই উদাহরণটা দিয়েই আজকের ক্লাসটা আমি কি করছি, এখানে সমাপ্ত করছি। নেক্সট ক্লাসে ভয়েস নিয়ে বাকি রুলগুলো নিয়ে আমি আসলে কথা বলবো। আর অনেকগুলো রুল একসাথে পড়লে কি হবে, সবগুলো রুল মাথার ভিতরে একটা ঝামেলা পাকিয়ে ফেলবে। আপাতত এইখানে স্টপ করি, ভবিষ্যতে ইনশাল্লাহ এইখান থেকে শুরু করব। আমি আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আর ভালোভাবে লেখাপড়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।